মহান আল্লাহর নামে শুরু করছি। শিক্ষার্থী, আমরা প্রথমে যে প্রশ্নটা পেয়েছি, একটা গল্প পেয়েছি। গল্পটা হচ্ছে এমন যে একটি মেশিনের ক্রয় মূল্য 4 লক্ষ টাকা এবং সংস্থাপন ব্যয় 20,000 টাকা। মেশিনের আয়ুষ্কাল 10 বছর, আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য 1 লক্ষ টাকা। ভগ্নাবশেষ মূল্য 1 লক্ষ টাকা। আয়ুষ্কাল শেষে বার্ষিক 20% হারে কর্মনাশমন জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। যে কোশ্চেনটি এসেছে ঢাকা বোর্ড 2019। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে চাওয়া হয়েছে দ্বিতীয় বছরের শুরুতে মেশিনটির বই মূল্য। এখানে আমাদের বই মূল্য ইকুয়াল সূত্র আমাদের জানতে হবে যে মেশিনের ক্রয় মূল্য, এই সাথে আমরা সংস্থাপন ব্যয় যোগ করি জাস্ট মেশিনের মূল্য, আর সেখান থেকে যদি আমরা বার্ষিক অবচয় বাদ দিই সেই ক্ষেত্রে আমরা মেশিনের বই মূল্য পাই। এখানে পুঞ্জীবিত সূত্রটা হচ্ছে মেশিনের মূল্য বা সম্পদের মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয় ইকুয়াল টু বই মূল্য। যেহেতু দ্বিতীয় বছরের শুরুতে, তার মানে প্রথম বছর শেষ হয়ে শুধু 1 বছরের অবচয় আমাকে বাদ দিতে হবে। সো আমরা দেখানোর চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের মেশিনের ক্রয় মূল্য ছিল 4 লাখ টাকা, সংস্থাপন ব্যয় 20,000 এবং তার উপর আমরা অবচয় ধরেছি 20%। যদি কর্মনাশমান জের 20% দেয়া আছে তাহলে 3,36,000 টাকা। উত্তর হচ্ছে আমাদের 3,36,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর আমাদের কাছে চাওয়া হয়েছে ক্রমহ্রাসমান জের পদ্ধতির পরিবর্তে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে আর্থিক বিবরণীতে কি প্রভাব পড়বে। প্রিয় শিক্ষার্থী, এখানে একটু কথা বলি যে আমাদের সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ক্রমহ্রাসমান পদ্ধতির চেয়ে কম হয়। সো এখানে যদি অবচয় কম হয় আলটিমেটলি আমার মুনাফা বৃদ্ধি পাবে। তাই উত্তরটা আমার হয়ে যাচ্ছে মুনাফা বৃদ্ধি পাবে। নাম্বার 3, পূর্ববর্তী বছরের তুলনায় পরবর্তী বছরের অবচয়ের পরিমাণ হ্রাস পায় কোন পদ্ধতিতে। পূর্ববর্তী যে অবচয় হয়েছে পরবর্তী বছর তার হ্রাস পায়। আমরা জানি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে পূর্ববর্তী বছরের তুলনায় প্রতি বছর অবচয়ের পরিমাণ হ্রাস পায়। সো এখানে যেহেতু ক্রমহ্রাসমান জের পদ্ধতি আছে, সো উত্তর হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। স্থায়ী সম্পদ পুস্তক মূল্যের অধিক মূল্যে বিক্রয় করলে কি অর্জিত হয়। পুস্তক মূল্যের অধিক মূল্যে বিক্রয় করলে মুনাফা হয়, কারণ আমরা জানি যে আমার বিক্রয়জনিত লাভ বা ক্ষতি ইকুয়াল টু হচ্ছে বিক্রয় মূল্য যোগ পুঞ্জীবিত অবচয় মাইনাস আমরা দিই সম্পত্তির মূল্য, অথবা আমরা বলি বিক্রয় মূল্য মাইনাস পুস্তক মূল্য। যদি পজিটিভ হয় তাহলে মুনাফা। সো এটা উত্তরটা হচ্ছে মুনাফা। একটা গল্প দেয়া আছে, জি লিমিটেডের যন্ত্রপাতির ক্রয় মূল্য 5 লক্ষ টাকা, সংস্থাপন ব্যয় 25,000 টাকা এবং 15% হারে ভ্যাট প্রদান করেন। যন্ত্রটির আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা অনুমান করে অবচয় ধার্য করেন, যেটা রাজশাহী বোর্ড এবং যশোর বোর্ড 2019-এ এসেছে। প্রিয় শিক্ষার্থী, আমার কাছে চাওয়া হয়েছে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ আমরা জানি সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ সূত্র হচ্ছে সম্পত্তির মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য আছে, ভ্যাট আছে, সংস্থাপন ব্যয়ের যোগ করলে সম্পত্তির মূল্য পাবো, আর ভগ্নাবশেষ মূল্য বাদ দিচ্ছি আয়ুষ্কাল। আমরা লক্ষ্য করি সম্পত্তির ক্রয় মূল্য ছিল 5 লাখ, ভ্যাট 5 লাখ গুণ 15%, সংস্থাপন ব্যয় 25,000, আর ভগ্নাবশেষ মূল্য 50,000 বাদ দিয়ে আমরা পেয়েছি 55,000। সো উত্তর হচ্ছে গ নাম্বার 55,000 টাকা। 6 নম্বর, যদি ক্রমহ্রাসমান পদ্ধতিতে 20% অবচয় ধার্য করা হয় তবে আর্থিক অবস্থায় কি পরিবর্তন হবে। ক্রমহ্রাসমান জের পদ্ধতি যদি অবচয় ধার্য করা হয় সেই ক্ষেত্রে আর্থিক অবস্থায় কি পরিবর্তন হবে। অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি অবচয় যদি 20% ধরা হয় আমাদের যেই কাজটা হবে অবচয়ের পরিমাণ বেড়ে যাবে। সো মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এরপর হচ্ছে স্থায়ী সম্পদের মূল্য হ্রাস পাবে, কারণ আমরা জানি সমাপনী সম্পদ থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দেওয়া হয়। দীর্ঘমেয়াদী দায় হ্রাস পাবে, এই কথাটা সঠিক নয়। উত্তর হচ্ছে 1 ও 2। যেটা বলেছেন চেকে 10,000 টাকার কলকবজা ক্রয় করে এর পরিবহন ব্যয় বাবদ 500 টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ 400 টাকা নগদে প্রদান করা হলো। লেনদেনটি জাবেদায় মেশিন হিসাবে কত টাকা ডেবিট হবে, যেটা যশোর বোর্ড 19, দিনাজপুর বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 17-তে এসছে। প্রিয় শিক্ষার্থী,
এখানে আমরা জানি একটি সম্পদ ব্যবহার উপযোগী করার আগ পর্যন্ত বা পূর্ব পর্যন্ত যত খরচ সব কিছুর জন্য সম্পদকে ডেবিট করতে হবে। সো এখানে মেশিনে ক্রয় মূল্য আসবে, পরিবহন ব্যয় আসবে, সংস্থাপন ব্যয় আসবে, যোগ করলে আমরা পাচ্ছি 10,900, যেটা আমাদের রয়েছে গ নাম্বারে। সো উত্তর হচ্ছে 10,900 টাকা। 8 নম্বরে যে কোশ্চেনটা, চলমান ব্যবসায় ধারণা অনুসারে সম্পদ কত প্রকার? আমরা জানি চলমান ব্যবসায় ধারণা অনুযায়ী সম্পদকে দুই ভাগে ভাগ করা যায়, স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ, দুই প্রকার। উত্তর হচ্ছে ক। স্থায়ী সম্পদের মূল্যকে আনুমানিক আয়ুষ্কালের মধ্যে যুক্তিসঙ্গত ভিত্তিতে বন্টন করার পদ্ধতিকে কি বলা হয়? আমরা এটা জানি অবচয়, এটা অবচয়ের একটা সংজ্ঞা। তো উত্তর হচ্ছে গ। এটি গল্প দেয়া আছে। সৌম্য কোম্পানি লিমিটেড 1 এপ্রিল 2017 সালে 2,35,000 টাকা একটি যন্ত্রপাতি ক্রয় করে, বহন খরচ 25,000 টাকা প্রদান করে। যন্ত্রটির আয়ুষ্কাল 8 বছর এবং যন্ত্রটির ভগ্নাবশেষ মূল্য 30,000। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে, যেটা কুমিল্লা বোর্ড 2019 এসেছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে চাওয়া হয়েছে উক্ত কোম্পানির ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়যোগ্য যন্ত্রপাতির মূল্য কত? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে সম্পত্তির মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ যায় না। সো সম্পত্তির মূল্যটা বের করাই হচ্ছে অবচয়যোগ্য মূল্য। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য এবং বহন খরচ রয়েছে 2,35,000 প্লাস 25,000। সো আমাদের উত্তর দাঁড়াচ্ছে 2,60,000 টাকা। নম্বর 11, সৌম্য কোম্পানি লিমিটেডের সরলরৈখিক পদ্ধতিতে যন্ত্রপাতির অবচয় কত? সরলরৈখিক পদ্ধতিতে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি মেশিনটি ক্রয় করা হয়েছে 1 এপ্রিল। সো আমাকে কিন্তু অবচয় ধার্য করতে হবে 9 মাসে। সো আমরা সরলরৈখিক পদ্ধতির যে অবচয় সূত্র জানি, সেখানে 9 দিয়ে গুণ করব, 12 দিয়ে ভাগ করব। সেটা আমরা দেখো করেছি। যন্ত্রপাতি ক্রয় মূল্য যোগ বহন খরচ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল, আমরা 9 দিয়ে গুণ করেছি, 12 দিয়ে ভাগ করেছি। আমাদের মান বসানোর রেজাল্ট আসে 21,563 টাকা। সো খ নাম্বার উত্তরটি সঠিক। 12 নম্বর, সৌম্য কোম্পানি লিমিটেডের ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় কত? ক্রমহ্রাসমান জের পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, এখানে অবচয়ের হার দেয়া নেই, আর আমরা জানি অবচয়ের হার বের করার সূত্র হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2। সো আমরা যদি এখানে ডিরেক্টলি আমরা কাজটা করে দিই, সম্পত্তির মূল্য পার্সেন্টের কাজটা আমরা এখানে করে দিয়েছি 100% গুণ 2 ভাগ আয়ুষ্কাল, আর এটা হচ্ছে সম্পত্তির মূল্য, আর গুণ 9 ভাগ 12, যেহেতু আমাদের এটা এপ্রিল মাসে ক্রয় করা হয়েছিল। সো আমরা পেয়ে যাচ্ছি 48,750 টাকা। আমাদের উত্তর হচ্ছে গ। এখানে প্রিয় শিক্ষার্থী, তোমরা রেটটা আলাদাভাবে বের করে নিতে পারো, 100% গুণ 2 ভাগ আয়ুষ্কাল, সেটা দিয়ে বের করে নিতে পারো। এরপরে তুমি সম্পত্তির মূল্যের উপরে রেটটা গুণ করলে এবং 9 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ করলে উত্তরটা চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, নাম্বার 13, কন্টা সম্পদ বা বিপরীত সম্পদ কোনটি? কন্টা সম্পদ বা বিপরীত সম্পদ, এখানে উত্তর হচ্ছে পুঞ্জীবিত অবচয়, যেটা কুমিল্লা বোর্ড 19 এবং চট্টগ্রাম বোর্ড 19-এ এসেছে। প্রিয় শিক্ষার্থী, একটি যন্ত্রের ক্রয় মূল্য 75,000 টাকা এবং আয়ুষ্কাল 5 বছর, কুমিল্লা বোর্ড 2019-এ এসেছে। যন্ত্রটির বর্ষ সংখ্যা সমষ্টি কত? আমরা জানি বর্ষ সংখ্যা সমষ্টির সূত্র হচ্ছে n × n + 1/2। আমরা বের করেছি 15। উত্তর হচ্ছে গ নাম্বার 15। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে চতুর্থ বছরের অবচয় কত? আমরা একটু দেখানোর চেষ্টা করেছি। যেহেতু চতুর্থ বছর আমাদের হাতে থাকে আরো 2, 4 এবং 5, তার মানে আমরা 2 দিয়ে গুণ করব, বর্ষ সংখ্যা সমষ্টি দিয়ে ভাগ করব, আমরা ভাগ করেছি। উত্তর হচ্ছে 10,000 টাকা, যেটা আমাদের খ নম্বরে রয়েছে। 16 নম্বর, আধুনিক পদ্ধতিতে অবচয়কে কি বলা হয়? আধুনিক পদ্ধতিতে অবচয়কে, এখানে উত্তর হচ্ছে 1 ও 3, যেটা হচ্ছে এক ধরনের বন্টন প্রক্রিয়া বা মূলধনের নিঃশেষিত অংশ, আর 3 নম্বর হচ্ছে তহবিলের উৎস। খ নম্বর, যে সেবা ভোগের বর্তমান মূল্য ও মূলধন সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সংস্থান, এই বিষয়টা আমাদের যায় না। যে উত্তর হচ্ছে খ নম্বর 1 ও 3। এটি গল্প দেয়া আছে। এবি ট্রেডার্স 2018 সালের 1 জানুয়ারি তারিখ 1,20,000 টাকা একটি মেশিন ক্রয় করে, যার সংস্থাপন ব্যয় 20,000 টাকা, আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং মেশিনটির ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখ হিসাব বন্ধ হয়। কুমিল্লা বোর্ড 2019-এ এসেছে। আমাদের কাছে চাওয়া হয়েছে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়। আমরা এই সূত্র জানি,
সো আমরা সূত্র বসিয়ে মান বসিয়েছি, উত্তর চলে আসছে 13,000 টাকা। এখানে যেই জন্য কোশ্চেনটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের 18 নম্বরে যেটা চেয়েছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য হলে প্রথম বছরের অবচয়ের পার্থক্যের পরিমাণ। তার মানে এই দুই পদ্ধতির অবচয়ের পার্থক্য কত হবে? আমি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় পেয়েছি 13,000, সো এখন ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমাকে অবচয় বের করতে হবে। জাস্ট আমাকে হারটা বের করতে হবে 100% গুণ 2 ভাগ আয়ুষ্কাল, যেটা আমি সম্পত্তির মূল্যের সাথে গুণ করে দিয়েছি। বিয়োগ করব সরলরৈখিক পদ্ধতির অবচয়, আমাদের ডিফারেন্স চলে আসে 15,000 টাকা, যেটা আমাদের উত্তর রয়েছে। উত্তর এখানে ক খ গ গ, এখানে যে উত্তরগুলো আছে সেখানে 15,000 টাকা নেই, সো উত্তরটা আমরা নিজেরা লিখে দিয়েছি 15,000 টাকা। এরকম এই জাতীয় ভুল হতে পারে, আর প্রশ্ন ভুল হলে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, সেই মার্কটা তোমাদের পক্ষেই চলে আসে প্রিয় শিক্ষার্থী। একটি গল্প, একটি যন্ত্রের ক্রয় মূল্য 3,20,000 টাকা, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক 25% অবচয় ধার্য হলে 2 বছরের সম্পত্তির বই মূল্য। 2 বছর, তার মানে আমাকে কিন্তু 2 বছর অবচয় বাদ দিতে হবে সম্পত্তির ক্রয় মূল্য থেকে। আমরা দেখানোর চেষ্টা করেছি বই মূল্য ইকুয়াল ক্রয় মূল্য মাইনাস প্রথম ও দ্বিতীয় বছরের অবচয়। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম বছরের অবচয় মূল টাকার উপর ধরেছি, দ্বিতীয় বছরে লক্ষ্য করি প্রথম বছরে এই টাকার উপরে যে অবচয়টা আসে সেটা আমরা বাদ দিয়েছি, যে 80,000 টাকা, বাদ দিয়ে তার উপরে 25% ধরেছি, যেটা ক্রমহ্রাসমান বা দ্বিগুণহ্রাসমান জের পদ্ধতির নিয়ম। তাহলে আমাদের মূল্য দাঁড়াচ্ছে 1,80,000 টাকা, যেটা গ নাম্বারে রয়েছে। কোনটি অস্পর্শনীয় স্থায়ী সম্পদ? এখানে আমরা দেখতে পাচ্ছি খনিজ সম্পদ আমরা ধরতে পারি, অগ্রিম বীমা, ভূমি দালান কোট, এগুলো সবই আমরা ধরতে পারি, স্পর্শ করতে পারি। ট্রেডমার্ক ও প্যাটেন্ট, যেটা হচ্ছে আমাদের অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। নাম্বার 21, অবচয় নির্ধারণে বিবেচ্য বিষয়, যেটা সিলেট বোর্ড 2019 এসেছে। ক্রয় মূল্য অবশ্যই বিবেচ্য বিষয়, বাজার মূল্য, ভগ্নাবশেষ মূল্য। এখানে প্রিয় শিক্ষার্থী বাজার মূল্য আমরা বিবেচনা করি না, সব উত্তর হচ্ছে 1 ও 3, যেটা আমাদের রয়েছে খ নাম্বারে। নিচের কোনটি প্ল্যান সম্পত্তি, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, মজুদ পণ্য, সরঞ্জাম? প্রিয় শিক্ষার্থী এখানে সরঞ্জামটা হচ্ছে আমাদের প্ল্যান সম্পত্তি, কারণ বাকিগুলো প্ল্যান সম্পত্তি নয়। অতিরিক্ত অবচয় ধার্য হলে কি হবে? দিনাজপুর বোর্ড 2019 এসেছে, সম্পত্তি কম দেখানো হয়, মালিকানা সত্ত্ব কম দেখানো হয়, আয় বেশি দেখানো হয়। প্রিয় শিক্ষার্থী এখানে যে বিষয়টা আমাদের রয়েছে, সম্পত্তি আমরা কম দেখাই এবং মালিকানা সত্ত্ব আমরা এখানে মালিকানা সত্ত্বেও কিন্তু আমাদের কম দেখানো হয়, কারণ আমাদের লাভ কমে যায় অবচয় বেশি দেখানোর কারণে। সো আমাদের উত্তর হচ্ছে 1 ও 2। একটি সম্পত্তির মোট ক্রয় মূল্য ও পুঞ্জীবিত অবচয়ের পার্থক্য কি বলা হয়? আমরা জানি ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বই মূল্য, সো উত্তর গ, বই মূল্য। মূল্যকে কি নামে অভিহিত করা হয়? প্রিয় শিক্ষার্থী এখানে যে কথাগুলো আছে তার সাথে আমাদের গ নাম্বার উত্তরটাই কাছাকাছি যায়, সেটা হচ্ছে আয়ুষ্কাল শেষে সম্পদ বিক্রয় করে নগদ প্রাপ্তি। এটাই হচ্ছে আমাদের কাছাকাছি উত্তর, সো উত্তর গ নাম্বারটা আমরা নিব। ব্যবসায় কোন ধরনের সম্পদের উপর অবচয় ধার্য করা হয়? আমরা জানি প্রিয় শিক্ষার্থী স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করা হয়। এটি গল্প দেয়া আছে 2016 সালের 31 ডিসেম্বর তারিখে মিস্টার হাবিবের রেওয়া মিলের আংশিক ব্যালেন্স ছিল নিম্নরূপ। দেখো এখানে আসবাবপত্র দেওয়া আছে 80,000 টাকা এবং পুঞ্জীবিত অবচয় দেওয়া আছে 24,000 টাকা। প্রিয় শিক্ষার্থী এখানে 80,000 টাকা ডেবিট এবং পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, যেটা আমাদের সম্মিলিত বোর্ড 2018-তে এসেছে, সম্মিলিত বোর্ড। প্রিয় শিক্ষার্থী আরো কিছু তথ্য বলা আছে, এখানে আমরা একটু দেখার চেষ্টা করি যে কোম্পানি যদি সরলরৈখিক পদ্ধতিতে 10% অবচয় সংরক্ষণ করে তাহলে আসবাবপত্রটি কত সালে ক্রয় করা হয়? প্রিয় শিক্ষার্থী এখানে আমরা দেখতে পাচ্ছি পুঞ্জীবিত অবচয় 24,000 টাকা। আমরা একটু বের করি সরলরৈখিক পদ্ধতির অবচয় 10% 8,000 টাকা, আমরা যদি 24,000কে ভাগ দিই তাহলে 3 বছর পাচ্ছি। তো 3 বছর ব্যাকে আমরা সম্পত্তিটা ক্রয় করেছি, তা ক্রয় সাল 2016 বিয়োগ 3 আমরা 2013 সাল, সো আমাদের ক্রয় সাল হচ্ছে 2013। 28 তারিখে বলছে বর্তমানে আসবাবপত্রের মূল্য কত? প্রিয় শিক্ষার্থী বর্তমানে আসবাবপত্রের মূল্য যদি হয় আমাকে কিন্তু 16 সালের অবচয় ক্যালকুলেশন করতে হবে, তাহলে পূর্বে গেছে 3 এখন 1 4, সো আমাদের দেখো বর্তমান মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়, আমরা কিন্তু 4 বছর অবচয় বাদ দিয়েছি, সো আমাদের মূল্য দাঁড়াচ্ছে 48,000 টাকা। এখানে এই বিষয়টা খেয়াল করতে হবে, যেহেতু 3 বছর অতিবাহিত হয়েছে আর 2016 আমার বর্তমান রানিং ইয়ার, তাহলে সেটাও আমাকে বাদ দিতে হবে, তাহলে 8,000 গুণ 4 এটা দিলেই কিন্তু আমরা
সম্পত্তির বর্তমান মূল্য পেয়ে যাবো, আসবাবপত্রের বর্তমান মূল্য পেয়ে যাব। গল্প 30/2/2016 তারিখে ট্যুর এন্টারপ্রাইজ 50,000 টাকা একটি মেশিন ক্রয় করে, যার সংস্থাপন ব্যয় 7,000 টাকা, বহন খরচ 3,000 টাকা, ভগ্নাবশের মূল্য 5,000 টাকা, আনুমানিক আয়ুষ্কাল 5 বছর, যেটা রাজশাহী বোর্ড 2017-তে এসেছে। আমাদের কাছে চাওয়া হয়েছে সরলরৈখিক পদ্ধতিতে 2016 সালের অবচয়। আমরা এখানে খুব সহজ বিষয়টাই, আমরা সবকিছু যোগ করে ভগ্নাবশেষ মূল্য বাদ দেবো। কিন্তু প্রিয় শিক্ষার্থী, যেহেতু 30 জুন, তো আমাকে 6 মাসের অবচয় ধরতে হবে, তাই 6 দিয়ে গুণ করেছি, 12 দিয়ে ভাগ করেছি। আমাদের রেজাল্ট হচ্ছে 5,500 টাকা। কিন্তু প্রিয় শিক্ষার্থী, এখানে কোনো সঠিক উত্তর নেই, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। নাম্বার 30, যদি প্রতিষ্ঠানটি দ্বিগুণ হ্রাসমান এর পদ্ধতিতে অবচয় ধার্য করে, তবে অবচয়ের হার কত হবে? প্রিয় শিক্ষার্থী, দ্বিগুণ হ্রাসমান আমরা জানি অবচয়ের হার ইকুয়াল টু 100% গুণ 2 ভাগ লাইফ, মানে এখানে আয়ুষ্কাল। প্রিয় শিক্ষার্থী, আমরা সরি বাংলায় দিতে পারিনি, সেজন্য আমরা দুঃখিত। যেটা আমাদের চলে আসে 40%। উত্তর হচ্ছে গ নাম্বার। 1 এপ্রিল 2016 তারিখে মিম এন্টারপ্রাইজ 60,000 টাকা একটি যন্ত্রপাতি ক্রয় করে, যার সংস্থাপন ব্যয় 10,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 4,000 টাকা, আনুমানিক আয়ুষ্কাল 6 বছর। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখ হিসাব বন্ধ হয়, যেটা কুমিল্লা বোর্ড 17-তে এসেছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে এসে 2016 সালের অবচয় পরিমাণ, এখানে অঙ্কটা নিয়েছি। যেহেতু 1 এপ্রিল, আমাকে 9 মাসের অবচয় ধার্য করতে হবে। আমাদের আসে 8,250 টাকা, যেটা রয়েছে ক নাম্বারে। প্রিয় শিক্ষার্থী, যদি প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে, তবে অবচয়ের হার কত হবে? এখানে প্রিয় শিক্ষার্থী, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করেছে 100% গুণ 2 ভাগ লাইফ, আমাদের আসে 33.33%। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সূত্রটাই প্রথমে ব্যবহার করার চেষ্টা করব। যদি এ দিয়ে আমরা মান না পাই, সেই ক্ষেত্রে আমরা যে 1 বিয়োগ √n/s ভাগ c ব্র্যাকেট ইনটু 100, এই সূত্রটা আমরা ব্যবহার করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই এমসিকিউতে আমরা দেখতে পাইছি যে আমাদের এই সূত্রটা ব্যবহার হয়েছে। এই সূত্র দিয়ে আমাদের উত্তর হয়ে যাচ্ছে, যেটা আসে 33.33%। একটি সম্পদের আয়ুষ্কাল 10 বছর হলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার কত হবে? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি অবচয়ের হার 100% ভাগ লাইফ আয়ুষ্কাল, সো 10%। উত্তর হচ্ছে ক নাম্বার। অবচয় নির্ণয় কোন পদ্ধতি ভগ্নাবশেষ মূল্য বিবেচনায় আনা হয় না? যেটা আমরা জানি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, যেখানে ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়া হয় না। কর্ণফুলী লিমিটেড এর 2015 সালের জানুয়ারি 1 তারিখে আসবাবপত্র হিসাবের যে 1,20,000 টাকা ও ক্রমযোজিত অবচয়ের যে 15,000 টাকা, অনুমান করা হলো যে 5 বছর শেষে ভগ্নাবশেষ মূল্য হবে 50,000 টাকা, যেটা সিলেট বোর্ড 2017-তে এসেছে। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় কত টাকা হবে? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি ক্রয় মূল্য বাদ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল, আমরা জানি 20,000 টাকা। এটা সহজ, আমাদের উত্তর চলে আসে 20,000 টাকা। এটা ফ্যাক্টর না, আমাদের পরের কোশ্চেনটার জন্য এটা নিয়েছি। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 15 সালের অবচয়ের পরিমাণ কত হবে যদি অবচয়ের হার 10% হয়? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে পুস্তক মূল্যের উপর অবচয় ধরা হয়। সো এখানে আসবাবপত্রের জের 1,20,000, কর্মযোজিত অবচয়ের যে 50,000, আমরা যেটা বিয়োগ করে দিই, তাহলে আমরা পুস্তক মূল্য পেয়ে যাই। তার উপরে আমরা অবচয় ধরেছি 10%, 7,000 টাকা। উত্তর আমাদের খ নম্বর সঠিক রয়েছে। 37 নম্বর, অবচয় ধার্যের উদ্দেশ্য কি? প্রিয় শিক্ষার্থী, এখানে ব্যয় বন্টন করা ঠিক আছে, প্রকৃত লাভ ক্ষতি নির্ণয় সেটাও ঠিক আছে, সঠিক কর দায় নির্ণয় এটাও ঠিক আছে। তার মানে উত্তর 1, 2 ও 3। খনিজ সম্পদের অবলোপনের সময় কোন পদ্ধতি প্রযোজ্য? খনিজ সম্পদ আমরা জানি এটা তুলতে তুলতে এক সময় শেষ হয়ে যাবে, এই জন্য শূন্যকরণ পদ্ধতি আমাদের ব্যবহার করা উচিত। শূন্যকরণ পদ্ধতি। স্থায়ী সম্পদ হচ্ছে দিনাজপুর বোর্ড 2017-তে এসেছে। স্থায়ী সম্পদ এখানে আমরা দেখতে পাচ্ছি ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি আর মতো বিনিয়োগ ও ব্যাংক জমা, এটা স্থায়ী সম্পদ নয়। সো 1 ও 2 হচ্ছে প্রকৃত উত্তর। কোন পদ্ধতিতে প্রতি বছর সমান পরিমাণ অর্থ অবচয় হিসেবে ধার্য করা? আমরা এটা জানি সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর সমান হারে অবচয় ধার্য করা হয়। লতিফ ট্রেডার্স 2015 সালের জানুয়ারি 1 তারিখে 1,90,000 টাকার মেশিন ক্রয় করে। মেশিনটির সংস্থাপন প্রায় 10,000 টাকা, বার্ষিক 10% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। ঢাকা বোর্ড 2016-তে এসেছে। আমার কাছে চাওয়া হয়েছে 2015 সালের অবচয়ের পরিমাণ। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি মেশিনের সম্পূর্ণ মূল্যের উপরে আমাদের অবচয় ধার্য করতে হবে। সো মেশিনের মূল্য, এখানে মেশিনের ক্রয় মূল্য যোগ সংস্থাপন ব্যয়ের উপর আমরা যদি রেট ধরে দেই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের 20,000 টাকা।
3 বছর পর মেশিনটির পুস্তক মূল্য কত হবে? এই কোশ্চেনটার জন্য আমাদের এই প্রশ্নটা আমরা এখানে সেট করেছি, কারণ আমরা জানি অবচয়ের হার ধরলেই সম্পত্তির মূল্যের উপরে, সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে 3 বছর পর, তার মানে আমাকে কিন্তু প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছরের অবচয় বাদ দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, সম্পত্তির মূল্য কিন্তু এখানে আমাদের দাঁড়াচ্ছে 2 লাখ টাকা। কি করে? 1,90,000 যোগ 10,000, 2 লক্ষ টাকা। সেখান থেকে প্রথম বছর অবচয় আমাদের যেহেতু বের করা আছে 20,000 বাদ দিয়েছি। দ্বিতীয় বছরে আমাদের এই 20,000 বাদ দিলে থাকে 1,80,000, তার উপরে 10% ধরেছি। তৃতীয় বছর 1,80,000 টাকার উপরে আমাদের যে অবচয় ধরলে যেটা হয় 36,000, সেটা বাদ দিলে থাকে 1,80,000 থেকে যদি আমরা বাদ দেই ওই বছরের অবচয়টা, 36,000 বাদ দিলে আমাদের থাকে 1,62,000। তার উপর আমরা ধরলে আমাদের মূলত দাঁড়াচ্ছে 1,45,800। প্রিয় শিক্ষার্থী, আমরা বিষয়টা বুঝতে পারছি কিনা? আমাদের প্রথম বছর 2 লাখ টাকা, প্রথম বছরের অবচয় আমরা বাদ দিয়েছি 20,000 টাকা। তৃতীয় বছরে এইটার উপর থেকে 20,000 বাদ দিলে আমাদের থাকতেছে কত? 1,80,000 টাকা। 1,80,000 টাকার উপরে আমরা যদি অবচয় ক্যালকুলেশন করি 10%, আমাদের চলে আসে 18,000 টাকা। সেই 18,000 টাকা 1,80,000 থেকে বাদ দিলে 1,62,000 টাকা, তার উপরে 10%। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেহেতু পুস্তক মূল্য চেয়েছে, পুস্তক মূল্যের সূত্র হচ্ছে মেশিনের মূল্য বা সম্পদের মূল্য বিয়োগ পুঞ্জীবিত অবচয়। সাধারণত কোন সম্পত্তির উপর অবচয় ধরা হয় না? আমরা জানি ভূমির উপর অবচয় ধরা হয় না। পুঞ্জীবিত অবচয় হলো একটি, রাজশাহী বোর্ড 2016-তে এসেছে, এটি হচ্ছে বিপরীত সম্পদ হিসাব। আরেকটি গল্প দেওয়া আছে, বনি লিমিটেড 1 জানুয়ারি 2014 তারিখে একটি মেশিন ক্রয় করে 3 লাখ টাকায়। মেশিনটি আয়ুষ্কাল 10 বছর। আয়ুষ্কাল শেষে ভগ্নাংশের মূল্য 20,000 টাকা। কর্মরা সমাজের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। তখন রাজশাহী বোর্ড 2016-তে এসেছে। 2014 সালের জন্য মেশিনের অবচয়যোগ্য মূল্য, আমরা জানি সম্পত্তির মূল্যই কিন্তু মেশিনের অবচয়যোগ্য মূল্য কর্মরা সমাজের পদ্ধতিতে। সো 3 লক্ষ টাকা হচ্ছে আমাদের এটা। 2015 সালে অবচয়ের পরিমাণ, প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখার চেষ্টা করি। যেহেতু 2014 সাল, আমাদের 14 সালে অবচয়টা বাদ দিয়ে তার উপর অবচয় ধরতে হবে। আর আমরা একটু রেট বের করার চেষ্টা করছি, 100% গুণ 2 ভাগ লাইফ, সো 20% আমরা রেট ধরে পেয়েছি 48,000 টাকা। অবচয় একটি, আন্তঃলেনদেন, কারবারি লেনদেন, অনগ্র লেনদেন। প্রিয় শিক্ষার্থী, এটা তিনটাই সঠিক রয়েছে। সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য না থাকলে কোন পদ্ধতিতে অবচয় ধার্য করলে আয়ুষ্কাশের সম্পত্তির মূল্য শূন্য হয় না? এখানে একটু বিষয় শূন্য হয় না, সেটা হচ্ছে কর্মরা সমাজের পদ্ধতিতে। এখানে কোন সম্পত্তির মূল্য শূন্য হয় না। স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করার ক্ষেত্রে বিবেচনা করা হয় সম্পত্তির ক্রয় মূল্য বিবেচনা করা হয়, বহি মূল্য বিবেচনা করা হয় না, আনুমানিক আয়ুষ্কাল বিবেচনা করা হয়। সো উত্তর হচ্ছে 1 ও 3। লামিসা লিমিটেড এর প্রতিষ্ঠানে যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করা হয়। 25,000 টাকা পুস্তক মূল্যের একটি যন্ত্রপাতি, পুঞ্জীবিত অবচয় 15,000 টাকা। দিনাজপুর বোর্ড 16-তে এসেছে। যন্ত্রটির ক্রয় মূল্য কত টাকা? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি পুস্তক মূল্যের সাথে পুঞ্জীবিত অবচয় যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি। সো এখানে 25,000 যোগ 15,000, 40,000 টাকা। যন্ত্রটি বর্তমানে বিক্রয় মূল্য 30,000 টাকা হলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? প্রিয় শিক্ষার্থী, আমাদের পুস্তক মূল্য দেওয়া আছে 25,000 টাকা আর বিক্রি করেছি 30,000। সো আমরা জানি এখানে বিক্রয় মূল্য মাইনাস পুস্তক মূল্য, তার মানে 5,000 টাকা আমাদের লাভ। সো আমাদের লাভ হচ্ছে 5,000 টাকা। ডিপ্রিসিয়েশন শব্দটি কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে? এটা হচ্ছে ডিপটি টার্ম, যেটা হচ্ছে গ নাম্বারে রয়েছে। অবচয় ধার্যের কারণ সামঞ্জস্যতার নীতি, কর সাশ্রয়, সম্পত্তির প্রতিস্থাপন। প্রিয় শিক্ষার্থী, সবকটা নীতি নিয়মে এখানে ঠিক আছে। উত্তর 1, 2, 3 গ নাম্বারটা। এটি গল্প দেওয়া আছে, সচিন মেশিনারির মেশিন ক্রয়ের হিসাব নিম্নরূপ, যারা রাজশাহী বোর্ড 15-তে এসেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি 2012 সালের জানুয়ারি 1 তারিখে 1 লক্ষ টাকা, 2012 সালের 30 জুন 70,000 টাকা, 2014 সালের 31 মার্চ 90,000 টাকা। 2012 সালের 30 জুন তারিখে যে মেশিনটি ক্রয় করা হয়েছিল তা জুলাই 1 তারিখ 2013 সালে 60,000 টাকা বিক্রি করা হয়। প্রিয় শিক্ষার্থী, 2012 সালে মেশিনটি ক্রয় করা হয়েছিল 70,000 টাকা আর 1 জুলাই তারিখে বিক্রি করা হচ্ছে 60,000 টাকা। স্থির কিস্তি পদ্ধতিতে 10% অবচয় ধার্য করা হয়। প্রথম প্রশ্ন হচ্ছে 31 ডিসেম্বর 2012 তারিখে মেশিনের অবচয়ের পরিমাণ। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমরা কিনেছি 30 জুন, 6 মাসের অবচয় হবে, তাই কিন্তু 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ, 13,500 টাকা আমাদের সঠিক উত্তর দাঁড়াচ্ছে। যেহেতু প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের বলেছে 31 জুন 2012 সালে মেশিনের, এখানে কিন্তু 1 লক্ষ টাকার সারা বছরের, আর যেটা জুনে কিনেছে তার উপর আমরা 6 মাসের অবচয় ক্যালকুলেশন করেছি।
54 নম্বরে যেটা 55তে যেটা বলেছে জুলাই 1, 2013 সালে মেশিন বিক্রয় বাবদ কত টাকা লাভ বা ক্ষতি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটু চিন্তা করি জুন 30 থেকে কিন্তু জুলাই 1 বছর ব্যবহার হয়েছে। সো 1 বছরের অবচয়, পুঞ্জীবিত অবচয় আমার দাঁড়াচ্ছে কত টাকা, আর বিক্রয় মূল্য আমার আছে 60,000 টাকা। তাহলে আমরা জানি বিক্রয় মূল্য যোগ পুঞ্জীবিত অবচয় মায়ের মেশিনের মূল্য, এখানে আমরা পাচ্ছি 67,000, মেশিনের মূল্য 70,000, সো 3,000 টাকা আমাদের ক্ষতি হয়েছে। আর ইকুয়াল রুট ওভার এন এস ভাগ সি সূত্রটি ব্যবহার করে এটা আমরা জানি ক্রমশ সমাজের পদ্ধতির প্রকৃত সূত্র। মিস তাহাসিন একটি মোটর গাড়ি 50,000 টাকায় ক্রয় করেছিলেন, বর্তমানে কর্মযোজিত অবচয়ের উদ্বৃত্ত 20,000 টাকা। তিনি গাড়িটি 36,000 টাকায় বিক্রয় করলেন। দিনাজপুর বোর্ড 2015-তে এসেছে। প্রিয় শিক্ষার্থী, বিক্রয়জনিত লাভ বা ক্ষতি আমরা একটু দেখানোর চেষ্টা করেছি। বিক্রয়জনিত লাভ বা ক্ষতি আমরা জানি সূত্র বিক্রয় মূল্য যোগ পুঞ্জীবিত অবচয় বাদ মেশিনের মূল্য। আমাদের সবকিছুই দেওয়া আছে। বিক্রয় মূল্য 36,000, পুঞ্জীবিত অবচয় 20,000, আর মেশিনের মূল্য 50,000। সো আমাদের 6,000 টাকা পজিটিভ, তার মানে লাভ হয়েছে। উত্তরটা রয়েছে ক নাম্বারে। গাড়িটি বিক্রয়জনিত জাবেদায় ক্রেডিট হবে কি? মোটর গাড়ি হিসাব ক্রেডিট হবে মাস্ট, কর্মজনিত অবচয় হিসাব ক্রেডিট হবে না, মোটর গাড়ি বিক্রয়জনিত লাভ ক্রেডিট হবে। তার মানে 1 ও 3, কারণ বিক্রি করলে কর্মজনিত অবচয় হিসাব তখন ডেবিট করতে হয়। অবচয় ধার্য করা হয় স্থায়ী সম্পত্তি, চলতি সম্পত্তি, স্পর্শনীয় সম্পত্তি। প্রিয় শিক্ষার্থী, আমরা চলতি সম্পত্তির উপর অবচয় ধার্য করি না। সো 1 ও 3 খ নম্বর উত্তরটা সঠিক। অবচয়ের অভ্যন্তরীণ কারণ, প্রিয় শিক্ষার্থী, অবচয়ের অভ্যন্তরীণ কারণ হচ্ছে ব্যবহারজনিত ক্ষয়। আমরা ব্যবহারের কারণে অবচয় ধার্য করে থাকি। ব্যবসায়ের অনগত লেনদেন কোনটি? ব্যবসায়ের অনগত লেনদেন হচ্ছে এখানে অবচয়, যেটা গ নম্বরে রয়েছে। অবচয় কোন ধরনের প্রক্রিয়া? অবচয় হচ্ছে ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, অবচয় যোগ্য মূল্য বলতে কি বুঝি? আমাদের অবচয় যোগ্য মূল্য বলতে আমরা বুঝবো যে মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। এটা প্রিয় শিক্ষার্থী সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রে, ম্যাক্সিমাম পদ্ধতির ক্ষেত্রে যেটা ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা না, শুধুমাত্র আমাদের দ্বৈত হ্রাসমান বা ক্রম হ্রাসমান জের পদ্ধতিতে। অবচয় নির্ধারণের জন্য কোন 3টি মৌলিক বিষয় বিবেচনা আনতে হয়? প্রিয় শিক্ষার্থী, 3টি মৌলিক বিষয় হচ্ছে ক্রয় মূল্য, আয়ুষ্কাল এবং ভগ্নাবশেষ মূল্য, যেটা খতে রয়েছে। প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। কোনটি অবচয় ধার্যের পদ্ধতি নয়? উদ্ঘাটনমূলক, কারণ আমরা জানি সরলরৈখিক পদ্ধতি রয়েছে, কর্মসমাজের পদ্ধতি রয়েছে, কর্মঘণ্টা পদ্ধতি রয়েছে। বই মূল্য বলতে আমরা বুঝি সম্পত্তি ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিলে বই মূল্য পাওয়া যায়, পুস্তক মূল্য পাওয়া যায়, যেটা আমাদের রয়েছে গ নাম্বারে। সর্বশেষ, কোন পদ্ধতিটি যানবাহনের উপর অবচয় নির্ণয়ের জন্য উপযোগী? সেটা হচ্ছে মাইল হার পদ্ধতি, যেটা কতে রয়েছে। শিক্ষার্থী, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। কোথাও বুঝতে তোমাদের জন্য যদি সমস্যা হয়, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। অবশ্যই বাসায় অবস্থান গ্রহণ করবা, বিনা প্রয়োজনে বাসার বাইরে যাওয়ার দরকার নেই। যদি বাসার বাইরে যেতে হয়, অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।